চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ এবং বাচ্চা মেয়েকে খুনে সবকিছু দেখার পরে কি একজন লোক পারবে নিজেকে সামলাতে, নাকি নেমে পড়বে ভয়ঙ্কর সব প্রতিশোধের খেলায়? প্রতিশোধ যে এতটা ভয়ঙ্করভাবে নেওয়া যায় তাই এই মুভি না দেখলে তুমি বুঝতেই পারবে না। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। নিজের পরিবারকে নৃশংসভাবে খুনোতে দেখার পরে লোকটা খুনতে শেষ করার জন্য এমন কিছু মাস্টার প্ল্যান বানায় যা তোমরা হয়তো বা এর আগে কোনো দিনও দেখোনি। শুধু খুনিদের নয়, বরং এই খুনিদের সাথে জড়িত ডিটেকটিভ এবং পুলিশ অফিসার যারা খুনিদের শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা করেনি, তাদের সকলের এই লোকটি এমন সব অবস্থা করে তা তোমরা হয়তো বা চিন্তাও করতে পারবে না। এই লোকটার কারণে পুরো শহর জুড়ে নেমে আসা আতঙ্ক। তার নাম হলো ল অ্যাবাইডিং সিটিজেন। এই মুভিটা এতটাই টান টান উত্তেজনায় ভরপুর যে তুমি এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারবে না। তাহলে তো বুঝতেই পারছো আজকের এই মুভিটা কতটাই স্পেশাল এবং ধামাকাদার হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। তার আগে তোমরা চাইলে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দিতে পারো। মুভি শুরুতেই একজন লোককে দেখানো হয় যার নাম ক্লাইড শিল্টন, যে পেশায় একজন অনেক বড় এক ইঞ্জিনিয়ার। ক্লাইড তার পরিবারকে নিয়ে বেশ খুশি ছিল, কিন্তু কথায় আছে না, চোখ বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক সেরকমই একদিন রাতে হঠাৎ করে ক্লাইডের দরজায় বেল বাজে। ক্লাইড দরজা খুলে মাত্র বুঝে ওঠার আগেই একজন লোক তার মাথায় জোরে আঘাত করে বসে। আসলে এখানে দুজন লোক রয়েছে যারা হলো এই শহরে ছোটখাটো মাফিয়া, যাদের মধ্যে এই লোকটার নাম ডার্বি এবং আরেকজনের নাম রবার্ট। ডার্বি ক্লাইডকে এখনও মেরে যাচ্ছিল, কারণ সে উন্মাদ মাতাল পাগল টাইপের একজন লোক। আর অন্যদিকে রবার্ট সুযোগ বুঝে ক্লাইডে বাড়ির জিনিসপত্র চুরি করতে থাকে, কারণ তার আসল লক্ষ্য ছিল চুরি করা। কিন্তু ডার্বি একজন উন্মাদ লোক হয়, সে ক্লাইডের ওপর ভীষণভাবে চটে যায় এবং মারতে থাকে। এক পর্যায়ে ক্লাইডে হাত বেঁধে ফেলে এবং মুখে টেপ মেরে দেয় যাতে সে কোনোভাবে আওয়াজ করতে না পারে। কিন্তু তাতেও তার মন ভরে না। সেখানকার আওয়াজ শুনে উপস্থিত হয় ক্লাইডের স্ত্রী ক্যালি। ঠিক তখনই ডার্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ক্লাইডের চোখের সামনে তার স্ত্রীকে ধর্ষণ করে এবং তারপর নির্মমভাবে হত্যা করে ফেলে। তারপর তারা যখনই চলে যাচ্ছিল, ঠিক তখন তারা দেখতে পায় ক্লাইডের ওই ছোট্ট মিষ্টি মেয়েটাকে। তাকেও ডার্বি অনেক নৃশংসভাবে খুন করে মেরে ফেলে। আরে সব কিছু চোখের সামনে দেখে তারই সহকারী রবার্ট, সেই একদম হতভম্ব হয়ে গেছিল, কারণ তার প্ল্যান ছিল শুধুমাত্র চুরি করা। কিন্তু ডার্বি আর সীমা অতিক্রম করে ফেলেছে। তারপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় নিক রাইস নামের এই লোকটাকে, যে পেশা একজন প্রসিকিউটর, অর্থাৎ সে একজন সরকারি আইনজীবী যিনি অপরাধীদের বিরুদ্ধে কোর্টের সরকারের পক্ষ থেকে মামলা পরিচালনা করে। কিছুক্ষণ পর নিক অফিসে পৌঁছালে দেখতে পায় যে সেখানে মিস্টার জোনাস, যে এই শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, সে এসেছে নিকের কাছে তার একটা কেস লড়তে। নিক তার এই কেস নিয়ে কথা বলছিল। এমন সময় পাশের একজন জানায় যে একজন লোক তার সাথে নাকি দেখা করতে এসেছে, তার নাম ক্লাইড, এবং সে অপেক্ষা করছে তার অফিস কক্ষে। এই কথা শুনে ক্লাইড গিয়ে পৌঁছায় তার অফিসের ভিতরে এবং ক্লাইডের সাথে সাক্ষাৎ করে। নিক এখানে ক্লাইডের সাথে দেখা করলে ক্লাইড একটা কাগজ বের করে, যেখানে লেখা আছে নিককে খুনের বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ জোগাড় করতে হবে এবং তাকে কেমন শাস্তি দিতে হবে যাতে করে ক্লাইডের সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের কঠোর এবং কঠিন শাস্তি পায়। কিন্তু নিক তার হাত থেকে সেই কাগজটা নিয়ে নেয় এবং তাকে জানায় তাদের জন্য সে আগে থেকে সব কিছু রেডি করে রেখেছে, তাই তার কাগজের কোনো প্রয়োজন নেই। তবে সে রবার্ট এবং ডার্বির সাথে কথা বলছে। রবার্ট সব কিছু স্বীকার করে নিলে ডার্বি তেমন কিছু স্বীকার করেনি, আর এর জন্য তার শাস্তি হতে পারে 5 বছরের মতো কারাদণ্ড অথবা তার চেয়ে কম, এবং রবার্টের মৃত্যুদণ্ডের মতো কড়া শাস্তি। এ কথা শুনে ক্লাইড অসন্তুষ্ট হয়, কিন্তু তার কিছুই করার ছিল না। সে শুধু নিকে বলে, এটা তোমাদের কেমন আইন? এরই মধ্যে আবার কোর্টের বাইরে হাজির হয় অনেকগুলো মিডিয়ার লোকজন, যারা নিককে এই কেস সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে থাকে। নিকও স্পষ্টভাবে এই কেস সম্পর্কে জবাব দেয় যে এই কেসটার কি হচ্ছে এবং সামনে কি হবে। মিডিয়া জবাব দেওয়ার সময় নিকের নজর পড়ে দূরে দাঁড়িয়ে থাকা ক্লাইডের দিকে, যার চোখে মুখে নিরাশার ছাপ, এবং দেখে মনে হচ্ছিল পৃথিবীতে সে একটা জীবন্ত লাশ। সে শুধুমাত্র তার পরিবারের সাথে ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদ এবং ন্যায্য বিচার চেয়েছিল। কিন্তু অন্যায় প্রতিবাদ তো দূরে কথা, উল্টো যে ক্রাইম করেছে তাকে নামমাত্র শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো। এখন সে এরকম অন্যায় করার পরেও ক্লাইডের চোখের সামনে ঘুরে বেড়াবে, সে কিছুই করতে পারবে না। আর এই বিষয়টা ক্লাইডকে একদম নিরাশ করে দেয়। কিন্তু নিক বিষয়গুলো দেখেও না দেখার ভান করে এবং গিয়ে পৌঁছায় তার বাড়িতে, যেখানে রয়েছে তার বউ ক্যালি। হ্যাঁ, নিকের বউয়ের নামও ক্যালি। সে নিক এবং তার স্ত্রীর মধ্যে খুব ভালো একটা গভীর সম্পর্ক রয়েছে, আর এর জন্য তারা একসাথে খুব ভালো একটা সময় পার করে। যাই হোক, তারা আলোচনা করছিল আজ নাকি রবার্টের মৃত্যুদণ্ড হবে, আর এর জন্য আজ তারা সেখানে যাবে। কিছুক্ষণ পর সেখানে নিক এবং বেশ কিছু ডিটেকটিভ এবং পুলিশ অফিসাররা হাজির হয়। কিন্তু এখানে এমন একজন লোক ছিল যে না তো ডিটেকটিভ না পুলিশ অফিসার। নিক তাকে জিজ্ঞাসা করছে, আপনি এখানে কি করছেন? উত্তরে লোকটি জানায়, এই দুনিয়াতে রবার্টের কেউ নেই, আর এই জন্য সে তারই এখানে এসেছে। এরপর দেখা যায় কয়েকজন ডক্টর রবার্টকে ইনজেকশন দিয়ে যাচ্ছে।
যার মাধ্যমে তার মৃত্যু হবে। ডাক্তাররা জানায় তার মৃত্যু হবে খুবই শান্তভাবে, তার কোনো ব্যথাই অনুভব হবে না। কিন্তু রবার্ট আস্তে আস্তে ভেঙে পড়ছিল। সে সেখানে থাকা সবাইকে বলে, আমি জীবনে অনেক অন্যায় কাজ করছি, অনেক খারাপ কাজের সাথে লিপ্তও থেকেছি, কিন্তু আজ আমার এখানে থাকার কথা ছিল না। আমার সামনে সেদিন দুজন নিষ্পাপ মানুষকে মেরে ফেলা হয়েছিল, আমি কিছুই করতে পারিনি। তবে এতটুকু শুনে রাখো যে ক্রাইমের শাস্তিতে আমার মৃত্যুদণ্ড হচ্ছে, সেই ক্রাইম আমি করিনি। আমার ভুল হলো সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম। তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই ক্রাইমটা যে করছে সেও তার জীবন শান্তিতে কাটাতে পারবে না। আসলে রবার্টের এমন কোনো দুর্বলতা আছে যার ফলে সে ডার্বির নাম বলতে পারবে না। আর এরপর ডাক্তারটা তার শরীরে ইঞ্জেকশন পুশ করা শুরু করে দেয় এবং আস্তে আস্তে রবার্ট ঢলে পড়তে থাকে মৃত্যু কোলে। কিন্তু ইঞ্জেকশন পুশ করার সঙ্গে সঙ্গে তার শরীরে জ্বালা পড়া হতে শুরু করে এবং ভীষণ যন্ত্রণা হচ্ছিল। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। তবে আর সব কিছু উল্টোপাল্টা হচ্ছিল। রবার্টের শরীরে ইঞ্জেকশন পুশ হতে সে যন্ত্রণা ছটফট করতে থাকে এবং জোরে চিৎকার করতে থাকে। মৃত্যু যন্ত্রণা যে কাকে বলে সে হাড়ে টের পাচ্ছিল। এবং এভাবে চলতে চলতে এক পর্যায়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রবার্ট। কিন্তু কেন তার এমন হলো কেউ বলতে পারছে না। সবাই সেখানে থাকা রবার্টের যন্ত্রণা এবং কষ্ট থেকে একদম হতবাক হয়ে যায়। আর এর জন্য তারা বাইরে গিয়ে এই বিষয়ে আলোচনা করতে থাকে। যেখানে ডার্বি উপস্থিত ছিল, তারা বুঝতে পারে না রবার্টের সাথে এমন কেন হলো। আজ পর্যন্ত যত ক্রিমিনালকে এভাবে মৃত্যু দেওয়া হয়েছে তারা কেউ এতটা কষ্ট পায়নি রবার্ট যতটা কষ্ট পেয়েছে। কিছুক্ষণ পর সেখানে একজন পুলিশ অফিসার হাজির হয় রবার্টের রিপোর্ট নিয়ে। যেখানে নিক জানতে পারে যে তাকে যে ইঞ্জেকশনটা পুশ করা হয়েছে সেটা একটা কেমিক্যাল মিক্স করা হয়েছিল, যার জন্য তার এতটা কষ্ট হয়েছে। এবং এই পুলিশ অফিসার সেই বোতলটাও নিয়ে এসেছে যাতে কেমিক্যাল মিক্স করা হয়েছিল। নিক বোতলটাকে ভালো করে লক্ষ্য করে দেখতে পায় সেখানে কিছু লেখা। আর এই লেখাটা দেখা মতো সে বুঝতে পারে যে এই কাজটা ডার্বির। কিন্তু ততক্ষণে ডার্বি সেখান থেকে পগায় পার হয়ে গেছিল। মুহূর্তের মধ্যে কিছু পুলিশ অফিসার বেরিয়ে পড়ে ডার্বিকে ধরতে তার বাড়ির উদ্দেশ্যে। ডার্বি দেখে উরুমধুরুম গুলি চালাতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ না হলে সে তার বাড়ির ছাদ দিয়ে পালাতে শুরু করে। ঠিক তখনই সে আননোন নাম্বার থেকে কল আসে এবং কল রিসিভ করতে সে তাকে বলে, পুলিশ অফিসাররা তোমার খুব কাছাকাছি চলে গেছে, তোমার উচিত হবে তোমার হাতে বন্দুক ফেলে দেওয়া, আর নয়তো তারা তোমাকে শ্যুট করে দেবে। ডার্বি কিছুই বুঝতে পারে না তার কি করা উচিত। সেই এমন উত্তেজনাকার পরিবেশে বন্দুকটা ফেলে দেয়। এবং কে বা এলো যে তাকে ফোন করে সাহায্য করছে? যাই হোক, সেই এত কিছু না ভাবে এই ফোনের লোকটা যেভাবে বলে সে সেভাবে পালিয়ে বেড়াচ্ছিল। এবং এক পর্যায়ে এসে পড়ে একটা ফ্যাক্টরির নিকটে, যেখানে সে একটা পুলিশের গাড়ি দেখতে পায়। সেটা দেখা মাত্র গাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং বসে থাকা পুলিশ অফিসার থেকে বন্দুক তাক করে এবং এই শহর থেকে দূরে যেতে বলে। এরপর কথা মতো পুলিশ অফিসার তাই করে, তাকে নিয়ে চলে আসে একটা নির্জন জায়গায়। এবার পুলিশ অফিসার গাড়ি থেকে নামলে দেখা যায় যে এটার কেউ নাই, বরং ক্লাইড, যে এতক্ষণ ধরে পুলিশ সাজে তাকে এক নির্জন জায়গায় নিয়ে এসেছে। এমনকি ডার্বিকে ওই ফোন কলটা সেই করছিল যাতে সে তাকে নির্জন জায়গায় নিয়ে এসে মারতে পারে। ডার্বি যখন জানতে পারছে এই পুলিশ অফিসার সেই ক্লাইড যার স্ত্রী এবং বাচ্চা মেয়েকে সে খুন করে দিয়েছে, তখন সে তার উপরে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু তার হাতে বন্দুকটা ছিল নকল। আর এরপর ক্লাইড তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, যার ফলে ডার্বির সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে যায় এবং তাকে নিয়ে এসে হয় একটা ফ্যাক্টরির ভিতরে, যেখানে তাকে খুব বাজেভাবে বেঁধে রাখা হয়। শুধু বেঁধে রাখাই নয়, ক্লাইড তাকে এমন এমন সব ইঞ্জেকশন দেয় যার জন্য তার শরীরে প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা হতে শুরু করে। এরপর সে শুরু করে তার আসল থেরাপি। কিন্তু থেরাপি শুরু করার আগে ক্লাইড সেখানে একটা ক্যামেরা সেট করে দিয়েছিল যাতে সব কিছু রেকর্ড হয়। আর রেকর্ড কেন করা হচ্ছে সেটা একটু পরে বুঝতে পারবে। এরপর ক্লাইড যা করে তা দেখলে তোমার হুঁশ একদমই উড়ে যাবে। সে একটা কাটার যন্ত্র নিয়ে ডার্বির সমস্ত শরীরকে টুকরো টুকরো করে কাটতে থাকে, আর তা আবার জ্ঞান থাকা অবস্থায়। ডার্বি প্রচণ্ড পরিমাণে কষ্ট হতে থাকে, কিন্তু তার কিছুই করার নেই এবং এক পর্যায়ে তার নির্মম মৃত্যু হয়। এরপর দেখানো হয় নিককে। সে তার এক সহকর্মী সারার সাথে কথা বলছিল। নিক সারাকে জানায় যে রবার্টের শরীরে আমরা যে কেমিক্যালটা পেয়েছিলাম তাই একদমই আলাদা, আর কোনো বুদ্ধিমান মানুষই এই কেমিক্যালটা জোগাড় করতে পারে। ঠিক এমন সময় তাদের কাছে খবর আসে পাশের ফ্যাক্টরির ভেতরে নাকি একটা মৃত্যু লাশ পাওয়া গেছে। খবরটা পাওয়া মতো প্রথমে কিছু পুলিশ অফিসার সেখানে চলে যায় এবং তদন্ত শুরু করে দেয়। পুলিশ অফিসার এখানে এসে দেখতে পায় যে এটা আর কেউ নয়, বরং ডার্বির লাশ, যাকে কেউ নৃশংসভাবে খুন করছে এবং তার শরীরের সম্পূর্ণ অংশ কেটে কেটে আলাদা জায়গায় রেখে গেছে। অর্থাৎ তার মৃত্যুটা খুব ভয়ঙ্করভাবে হয়েছে। ব্যাস, এরপরে খবরটা পৌঁছে যায় নিকের কাছে। নিক এই খুনে তদন্ত করার পর তার সন্দেহ তীর যায় ক্লাইডের দিকে। অন্যদিকে দেখানো হয় নিকের ছোট মেয়েটাকে, যে তার বাড়িতে আসে একটা পার্সেল রিসিভ করে। আর এই পার্সেলের মধ্যে ছিল একটা ক্যাসেট, আর এই ক্যাসেটের ভিতর রেকর্ড করা ছিল ওই ভিডিওটা যেটা ক্লাইড ডার্বিকে মারার সময় করেছিল। ভিডিওটা প্লে করে মাত্র নিকের মেয়ে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। দৃশ্যভাবে পরিবর্তন হয় এবং দেখানো হয় নিককে, যে এখনও তার বাড়িতে ঘটা ওই ক্যাসেট সম্পর্কে জানে না।
সে আবারও কিলাইটের কাছে যায় এবং ওই ঘরে সম্পূর্ণ সিসি ক্যামেরা অফ করে দেয়। আর এরপর সে কিলাইটকে বলে যে তুমি রবার্ট এবং ডার্বেকে মেরে একদমই ঠিক করছো। এরপর সে বাইরে আসে মাত্র তার স্ত্রী ফোন আসে তার কাছে। তার স্ত্রী তাকে জানায় যে কেউ একজন তার বাড়িতে একটা পার্সেল পাঠিয়েছে, যার মধ্যে ছিল একটা ক্যাসেট রেকর্ডার, যেটাই রেকর্ড করা ছিল ডার্বেকে খুন করা ভিডিও। আর যে লোকটা খুন করেছিল তার মুখে মাস্ক পরেছিল। তবে ভিডিওটা এতটাই ভয়ানক ছিল যে তারা দুজনে ভয় পেয়ে গিয়েছিল। এই খবরটা পাওয়া মতো নিক তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। আর সে ভালো করে বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে রয়েছে কিলাইট। নিক তার সম্পূর্ণতায় চেষ্টা করে যাতে কিলাইট বেল না পায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বেল দিয়ে দেয় জর্জ। আর বেল পাওয়ার কথা শুনে কিলাইট ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সমাজে অন্যায় করার পরেও এরকম সিদ্ধান্তে অনেক ক্রিমিনাল মারাত্মক লেভেলে ক্রাইম করেও বেঁচে যায়। আর সেই জন্য জজের উপর রাগ ঝাড়তে শুরু করে এবং তাকে উল্টোপাল্টা গালেও দিতে থাকে, কারণ জজ ভালো করে জানতো যে কিলাইটের উপরে মার্ডার কেস রয়েছে 2টা। তারপর সে তাকে বেল দিয়ে দেয়। এটা তার অনেক বড় ভুল ছিল। এ কথা বলার সঙ্গে সঙ্গে কিলাইটের বেল নাকচ করে দেয় জজ এবং তাকে আবারও জেলের ভিতরে ভরে দিতে বলে। কিন্তু সেখানে তাকে উকিল এবং সাধারণ মানুষজন কিছুই বুঝতে পারে না যে কিলাইট কেন এমন করছে, কারণ সাধারণ মানুষ বেল চাই, কিন্তু কিলাইট জেলেই থাকতে চাচ্ছে। অবশ্যই এর পেছনে কোনো বিশেষ কোনো কারণও রয়েছে। এবার আবারও কিলাইটের কাছে আসে নিক এবং তার কানেকশন নিতে শুরু করে। এবার কিলাইট স্বীকার করে নেয় যে এই 2টা খুন সেই করেছে। এ কথা শুনে নিক সেখান থেকে উঠে চলে যেতে লাগলে কিলাইট তাকে জানায় যে তার আরও কিছু বলার আছে, কিন্তু নিক তার কথা না শুনে সেখান থেকে চলে আসে। নিক এবং ডিটেকটিভ ড্যানি গাঞ্জা জজের কাছে এবং তাকে সমস্ত কিছু খুলে বলে কিলাইটের বিষয়ে এবং জজকে অনুরোধ করে যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন কিলাইটের বিষয়ে একটা করার সিদ্ধান্ত নেয়। ঠিক এমন সময় জজের ফোন বেজে ওঠে এবং ফোনটা রিসিভ করতে তার ফোনটা ব্লাস্ট হয়ে যায়। নিক এবং ডিটেকটিভ ড্যানি গাঞ্জের চোখের সামনে জজের মাথা ব্লাস্ট হয়ে যায় এবং সেখানে জজ মারা যায়। নিক কিলাইটে এরকম মাস্টারম্যান্ড খুন দেখে এবার অনেক ভয় পেতে শুরু করে। এরপর কিলাইটের কাছে গিয়ে পৌঁছায়। সে তাকে বলে যে তুমি কি তোমার প্রতিশোধের নেশায় শহরে প্রতিটা মানুষকে মার্ডার করে দেবে নাকি? উত্তরে কিলাইট জানায় যে ন্যায় বিচার এরকমই হয়। তোমাদের গোড়া থেকে আমি সম্পূর্ণ দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে উপরে ফেলে দেবো। এমনকি কিলাইটকে নিয়ে হুমকি দিয়ে বলে আর সন্ধ্যা 6টার মধ্যে যদি তোমরা আমার উপর আরোপিত এই মামলাগুলো তুলে না নাও, তাহলে এই কেসের সাথে জড়িত যত মানুষ রয়েছে তাদের সবাইকে এমনভাবে মরতে হবে। কিন্তু আসল টুইস্ট তো এরপর শুরু হয়। নিক বাইরে বের হয়ে দুর্ঘটনা ঘটার অপেক্ষা করছিল, কিন্তু কোনো কিছু ঘটে না। এরপর তারা সবাই যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠে, তখনই হঠাৎ করে সেখানে তাকে সমস্ত গাড়িগুলো ব্লাস্ট হতে শুরু করে, যা সবার মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে দেয়। এখানে একটা গাড়ির মধ্যে সারাও ছিল এবং কিছুক্ষণ পর তার গাড়িটাও ব্লাস্ট হয়ে যায় এবং তারও মৃত্যু ঘটে। সারা মৃত্যুতে নিকোনো কষ্ট পায়। তারপর সেখানে পুলিশ তদন্ত করলে একটা ডিভাইস পায়। এই ডিভাইসের মাধ্যমে সিগন্যাল পাঠানো হয়েছিল যে সবাই গাড়িতে বসে গেছে। আর এরপর এই গাড়িগুলো ব্লাস্ট হতে থাকে। এরপর শহরে মেয়র নিকেতার কাছে ডেকে পাঠায় এবং তাকে জানায় শহরের সমস্ত লোক আতঙ্কে আছে। এর জন্য যত দ্রুত সম্ভব এগুলো বন্ধ করার ব্যবস্থা করো। একদিকে জোনাস তাকে সামনে নেয় এবং এখান থেকে চলেই যাবে। এমন সময় তাদের পিছনে গাড়িটা হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়, যে গাড়িতে ছিল জোনাস। এটা দেখার পরে নিকের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। নিক স্পষ্ট বুঝতে পারে যে এটাও কিলাইটের কাজ, সে বাঁচতে দেবে না কাউকেই। এর জন্য সে চায় মেয়রের কাছ থেকে চাকরি থেকে রিজাইন করতে, কিন্তু উল্টো মেয়র তাকে শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বানিয়ে দেয় এবং এই কেসটা সামাল দিতে বলে। আরও জানে এই কেসটা নাকি শুধুমাত্র সেই সামলাতে পারবে। পর্দায় নিক আবারও নেমে পড়ে তদন্তে, কিন্তু সে তেমন কিছুই পায় না। একদিন হঠাৎ করে নিক দেখতে পায় যে সারা মেইলে একটা মেল এসেছে। যে মেলটা পাঠিয়েছিল তার বয়ফ্রেন্ড, আর এই মেলটা ছিল কিলাইটের বিষয়ে। সে বিগত 10 বছর কবে কোথায় কত টাকা ইনভেস্ট করছে। মেলটা চেক করার সময় নিক দেখতে পায় কিলাইটকে যে জেলখানায় রাখা হয়েছে তার পাশে সে একটা গ্যারেজ কিনেছিল। ব্যাস, নিক বিষয়টা গভীরভাবে সন্দেহ করে এবং একটা টিম নিয়ে পৌঁছায় সেই গ্যারেজের ভিতর। গ্যারেজে ঢোকার পর নিক এবং ডিটেকটিভ ড্যানিকেন দেখতে পায় যে এখানে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর অস্ত্রগুলো রাখা হয়েছে, যেগুলো মানব সমাজে পুরোপুরি নিষিদ্ধ। এরপর তারা আরও ভেতরে গেলে একটা সুড়ঙ্গ দেখতে পায়, আর সুড়ঙ্গটা পৌঁছে যায় কিলাইটের সেই সেল পর্যন্ত। এটা থেকে তাদের বুঝতে বাকি থাকে না যে কিলাইটের সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরোতো এবং তার প্রতিশোধ নিয়ে আবার সেলে ফিরে যেত। কিন্তু তারা এতদিন ভাবতো কিলাইট হয়তো বা অন্য কাউকে দিয়ে এই কাজগুলো করতো, কিন্তু সম্পূর্ণটা ছিল ভুল। আর এইভাবে সে সবাইকে শেষ করছে যাতে কেউ তাকে সন্দেহ না করে। আর ওই দিন সে তার সেলমেটকে মেরেছিল, আর এই জন্য যাতে তারা তাকে ক্যালকুলেটে পাঠিয়ে দেয় এবং সে তার প্রতিশোধকে এভাবে পূর্ণ করতে পারে। এরপর নিক এবং ডিটেকটিভ ড্যানিকেন সেই সুড়ঙ্গ দিয়ে কিলাইটের সেলে গেলে দেখতে পায় যে কিলাইট সেখানে নেই। এর মানে সে তার পরবর্তী পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হয় নিক এবং তার টিম। তার সেই বোমাটাকে ডিটেক্ট করে ফেলে এবং এটাও জানতে পারে যে কিলাইট ফিরে গেছে তার গ্যারেজে, কারণ নিক সেখানে তার 2জন লোককে রেখে এসেছিল।
তারা প্রত্যেক মুহূর্তে খবর নিকের কাছে পাঠাচ্ছিল। এরপর যখন ক্লাইটের গোপন সুড়ঙ্গ দিয়ে ছেলে আসে, তখন সে তার সামনে নিককে দেখতে পায়। নিক তাকে বলে, তোমার সমস্ত পরিকল্পনার বিষয় সম্পর্কে আমি জেনে ফেলেছি। তবে ক্লাইট তাকে গুরুত্ব না দিয়ে সে তাকে জানায় যে এই শহরে মেয়রকে বাঁচাতে তোমার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। এ কথা বলে নিক সেখান থেকে চলে যায় এবং সে বুঝতে পারে যে বোমা সে মেয়রের মঞ্চে লাগিয়ে চলো সেই বোমাটার কথা বেড়ে নিছে। আর এই কাজটা করছে নিক। নিক তখন সত্যি কথা বলেছিল, তার খুব বেশি সময় নেই। আর এজন্য সে নিচে বসে পড়ে এবং তার মেয়ের দেওয়া একটা ব্রেসলেটের দিকে একইভাবে তাকিয়েছিল। এমন সময় জোরে একটা বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণে মারা যায় ক্লাইট শেলটন এবং এর সাথে শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটা। তো কেমন লাগলো আজকের মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট টাইম তোমাদের সাথে আবারও দেখা হয় নতুন ইউনিক এবং অসাধারণ মুভির গল্প নিয়ে।